সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা অঙ্গ মারাঠা যুদ্ধ বা অ্যাংলো মারাঠা ওয়ার নিয়ে আলোচনা করব। মানুষের ইগো, নিজের এরিয়ার সমস্যা বাইরের কাউকে দিয়ে সমাধান করানোর চেষ্টা করা আর মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো যে কতটা খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে এই অঙ্গলো মারাঠা যুদ্ধ তারই বাস্তব প্রমাণ। এবার এই অঙ্গলো মারাঠা যুদ্ধ সম্পর্কে বুঝতে গেলে এই মারাঠা সাম্রাজ্যের ইতিহাস জানতে হয়। আর মারাঠা সাম্রাজ্য সম্পর্কে এর আগে অলরেডি আমরা দুটো ভিডিও তৈরি করেছি, সেই ভিডিও দুটো দেখলে এই অঙ্গ মারাঠা যুদ্ধের পুরো ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা যাবে। এবার এই অঙ্গ মারাঠা যুদ্ধ কিভাবে শুরু হলো সেই সম্পর্কে এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি, তবুও একবার ওভারঅল বলি। তবে তার আগে একটুখানি বলে রাখি যে কেউ যদি শুধুমাত্র নোট তৈরি করতে চাও তাহলে এটা দেখে লিখে নিতে পারো বা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, শুধু এইটুকু মুখস্থ করলেই হবে। কিন্তু এই যুদ্ধের পুরো বিষয়টা বোঝার দরকার, আর এটা বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। একদম শুরুতে মারাঠা সাম্রাজ্যের সূচনা থেকে যদি দেখি, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে শিবাজি। শিবাজির মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে। তারপর এই মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার ছেলে সম্ভাজি। সম্ভাজির সাথে ঔরঙ্গজেবের শত্রুতা ছিল। সম্ভাজির ছেলে ছিল শাহুজি। ঔরঙ্গজেব সম্ভাজিকে হারিয়ে দিয়ে শাহুজিকে বন্দী বানিয়ে নেন। তার ফলে সম্ভাজির পরে মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসেন রাজারাম। রাজারাম কিছুদিনের ভিতর মারা যায়। তারপর সেই সিংহাসনে বসেন শিবাজি দ্বিতীয়। শিবাজি দ্বিতীয়কে হারিয়ে দেয় ওই ঔরঙ্গজেবের কাছে থাকা শাহুজি। শাহুজি শিবাজি দ্বিতীয়কে হারিয়ে আবার মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসেন। এবার শাহুজি যখন রাজত্ব করে তখন তার প্রধান মন্ত্রী বা পেশোয়া ছিল বালাজি বিশ্বনাথ। শাহুজি থাকাকালীনই বালাজি বিশ্বনাথের মৃত্যু হয়, ফলে পরবর্তী পেশোয়া হয় বাজিরাও প্রথম। এবার বাজিরাও প্রথম আর শাহুজি এরা সাম্রাজ্যের প্রধানে রয়েছে। এই সময় গিয়ে মারাঠা সাম্রাজ্য 5টা প্রদেশে ভাগ হয়ে যায়। কি কি প্রদেশ? পুনেতে পেশোয়া, নাগপুরে ভোসলে, গুজরাটে গায়কোয়াড়, ইন্দোর এরিয়াতে ছিল হোলকার আর গোয়ালিয়র এরিয়াতে ছিল সিন্ধিয়া। 5টা প্রদেশ, তাদের প্রধানের নাম কি কি? পেশোয়া, ভোসলে, গায়কোয়াড়, হোলকার আর সিন্ধিয়া। এইভাবে 5টা প্রদেশে ভাগ হয়ে যায়। এবার এইভাবে ভাগ হয়ে তারপর শাসন চলতে থাকে। শাসন চলতে চলতে দেখা যায় যে শাহুজির সময় বাজিরাও প্রথমের মৃত্যু হয়ে যায়। তারপরে সিংহাসনে বসেন তার ছেলে বালাজি বাজিরাও। বাজিরাও প্রথমের 2 ছেলে ছিল, বালাজি বাজিরাও আর রঘুনাথ রাও। ফলে বাজিরাও প্রথমের মৃত্যুর পর সিংহাসনে বসেন বালাজি বাজিরাও। এবার তাহলে শাসনে রয়েছে শাহুজি আর বালাজি বাজিরাও। এবার এই সময় গিয়ে দেখা যায় যে আফগানিস্তান থেকে আসা আহমেদ শাহ আবদালি এর সাথে বালাজি বাজিরাও এর যুদ্ধ হয়ে যায়, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে। এবার এই পানিপথের তৃতীয় যুদ্ধে অনেকে মারা যায়, এই পেশোয়াদের ভেতর অনেকেই মারা যায়। তার ভেতর প্রধান ছিল বালাজি বাজিরাওয়ের বড় ছেলে বিশ্বাস রাও। পানিপথের তৃতীয় যুদ্ধে বালাজি বাজিরাওয়ের বড় ছেলে বিশ্বাস রাও মারা যায়। আর পানিপথের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কিছুদিন পর বালাজি বাজিরাও মারা যায়। ফলে এই পেশোয়ার সিংহাসনে কে বসবে সেটা কিন্তু ডিসিশনে ছিল না। এই যে বালাজি বাজিরাওয়ের 3 ছেলে ছিল, বিশ্বাস রাও, মাধব রাও, নারায়ণ রাও। বিশ্বাস রাও মারা গেছে আর মাধব রাও, নারায়ণ রাও তখনও ছোট। ফলে পেশোয়ার পরবর্তী সিংহাসনে কে বসবে তাই নিয়ে নিজেদের ভেতর একটা কনফিউশন থেকে যায়। এই সময় রঘুনাথ রাও যোগ্য ছিল। রঘুনাথ রাও যোগ্য ছিল রাজা হিসেবে বসার জন্য, কিন্তু পরম্পরা হিসাবে বলে যে রাজার ছেলেই রাজা হবে। সেই জন্যই এই বালাজি বাজিরাওয়ের দরবারের যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তারা রঘুনাথ রাওকে না বসিয়ে বালাজি বাজিরাওয়ের ছেলে মাধব রাও, তখনও ছোট কিন্তু মাধব রাওকেই সিংহাসনে বসায় এবং তাকে কেন্দ্র করে বাকি যে মন্ত্রীরা ছিল তারাই সাম্রাজ্য চালাতো। এবার এই ঘটনাটা ঘটে 1762 খ্রিস্টাব্দে। কি বললাম তাহলে? 1762 খ্রিস্টাব্দে বালাজি বাজিরাওয়ের মৃত্যুর পর মাধব রাওকে এই পেশোয়ার সিংহাসনে বসানো হয়। আর এই ঘটনায় রঘুনাথ রাও অসন্তুষ্ট হয়। আর এই অসন্তুষ্ট হয়ে রঘুনাথ রাও মাধব রাওয়ের উপরে আক্রমণ করে মাধব রাওকে সরিয়ে দেয়। সরিয়ে দিয়ে নিচে এই পেশোয়া সিংহাসনে বসেন ওই 1762 খ্রিস্টাব্দে। এবার ওই 1762 থেকে তিনি শাসন করতে থাকেন। এইভাবে চলতে চলতে 1768 খ্রিস্টাব্দ। 1762 থেকে 1768 খ্রিস্টাব্দ পর্যন্ত রঘুনাথ রাও এই পেশোয়া সিংহাসনে বসেন। এখানে আরেকটা কথা বলে দিই, এই যে 5টা সাম্রাজ্য যে ভাগ হয়ে গেছে, 5টা এরিয়া ভাগ হয়ে গেছে, এই 5টা এরিয়ার প্রধান ছিল এই পুনের পেশোয়া। ফলে এইগুলো নিয়ে ডিটেলসে গেলাম না, ডিটেলসে পরে আসবো দ্বিতীয় অঙ্গ মারাঠা যুদ্ধের সময়। তাহলে কি বললাম? 1762 খ্রিস্টাব্দে রঘুনাথ রাও এই পেশোয়া সিংহাসনে বসেছে। এবার এইভাবে চলছে। আর ওই যে রঘুনাথ রাও মাধব রাওকে সরিয়ে দিয়েছিল, মাধব রাও নিজেকে যোগ্য করতে থাকে।
সিংহাসনে বসার জন্য। এবার এইভাবে চলতে চলতে 1768 খ্রিস্টাব্দে গিয়ে মাধবরাও ওই রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর রঘুনাথ রাওকে সরিয়ে দেয়। রঘুনাথ রাওকে সরিয়ে দিয়ে মাধবরাও 1768 খ্রিস্টাব্দে আবারও এই পেশোয়া সিংহাসনে বসেন। আর ওই যে বললাম রঘুনাথ রাওকে সরিয়ে দেয়, রঘুনাথ রাওকে সরিয়ে দিয়ে তাকে একটা মহলে বন্দি করে রাখেন। পুনেতে একটা মহল ছিল শনিবারওয়ারা মহল। শনিবারওয়ারা মহল বা শনিবারওয়ারা প্রাসাদ, এই প্রাসাদে রঘুনাথ রাওকে বন্দী হিসাবে রেখে দেন। এবার এইভাবে চলতে থাকে। এইভাবে চলতে চলতে 1771 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে মাধব রাওয়ের মৃত্যু হয়ে যায়। ফলে মাধব রাও যখন মারা যায় তখন রঘুনাথ রাও আবারও একটা চান্স নেন, আবারও তিনি একটা সুযোগের কথা ভাবেন যে এবারে তাহলে আমি রাজা হব। কিন্তু এই মাধব রাওয়ের দরবারে যে সমস্ত মন্ত্রীরা ছিল তারাও রঘুনাথ রাওকে আবার না বসিয়ে এই নারায়ণ রাওকে সিংহাসনে বসান। এবার এই ঘটনার সংবাদ পেয়ে রঘুনাথ রাও আবারও অসন্তুষ্ট হয়ে যান। অসন্তুষ্ট হয়ে জেল থেকে পালিয়ে বা বন্দী অবস্থা থেকে পালিয়ে এসে নারায়ণ রাওকে হত্যা করে দেয়। আর হত্যা করে দিয়ে 1772 খ্রিস্টাব্দে রঘুনাথ রাও আবারও এই পেশোয়ার সিংহাসনে বসে। আর এই সময় গিয়ে যদি দেখা যায় যে রঘুনাথ রাও যখন এই নারায়ণ রাওকে হত্যা করে দেয় তখন এই নারায়ণ রাওয়ের স্ত্রী ছিল গর্ভবতী। ফলে বেশ কিছুদিন পরে গিয়ে নারায়ণ রাওয়ের স্ত্রীর একটি পুত্র সন্তান হয় যার নাম দেওয়া হয় মাধব রাও দ্বিতীয় বা মাধব নারায়ণ রাও। নারায়ণ রাওয়ের যে ছেলে তার নাম দেওয়া হয় মাধব রাও দ্বিতীয় বা মাধব নারায়ণ রাও। এবার তাহলে মাধব রাও দ্বিতীয়র যখন জন্ম হয়েছে তখন এই পেশোয়ার প্রধান রয়েছে রঘুনাথ রাও। এই অবস্থায় কিছুদিন যাওয়ার পর যখন এই মাধব রাওয়ের বয়স মোটামুটি 1-1.5 মাস হয় তখন এই পেশোয়ার দরবারে যে সমস্ত মন্ত্রীরা ছিল তারা রঘুনাথ রাওকে সরিয়ে দেয়। রঘুনাথ রাওকে সরিয়ে ওই 1-1.5 মাস বয়সী মাধব রাও দ্বিতীয়কে সিংহাসনে রাজা হিসাবে নিযুক্ত করেন বা রাজা হিসাবে বসান এবং তার সংরক্ষণের জন্য ওই মন্ত্রীরা মিলে নিজেদের ভেতর 12 জন মন্ত্রীকে নিয়ে একটা কমিশন বা পরিষদ গঠন করে যাকে বলা হয় 12 ভাই পরিষদ। আর এই পরিষদের হেড ছিলেন নানা ফডনবিস। আর এইভাবেই চলতে থাকে। এইভাবে চলতে চলতে 2-3 বছর কেটে যায়। সময়টা আছে 1775 খ্রিস্টাব্দ। ওই যে রঘুনাথ রাওকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, রঘুনাথ রাও বারবার করে এই পেশোয়ার সিংহাসন থেকে বিতাড়িত হয়ে যাওয়ায় তার এই বিষয়টা ইগোয় লেগে যায় এবং সে সুযোগ খুঁজতে থাকে যে এই মাধব রাও দ্বিতীয়কে সরিয়ে দিয়ে আবারও কিভাবে রাজা হবে। কিন্তু এই মাধব রাও দ্বিতীয় নানা ফডনবিসের আন্ডারে থাকায় তার আর কোনো কাজ হয়নি। এই জন্য শেষমেশ রঘুনাথ রাও এখানে ছিল বোম্বে প্রেসিডেন্সি, ইংরেজদের একটি ঘাঁটি বোম্বে প্রেসিডেন্সি, তাদের কাছে যায়। ভারতবর্ষে তখন ইংরেজদের বড় বড় 3টে স্থান রয়েছে। চেন্নাইতে রয়েছে মাদ্রাস প্রেসিডেন্সি, বোম্বেতে বোম্বে প্রেসিডেন্সি আর কলকাতাতে বেঙ্গল প্রেসিডেন্সি। আর এই 3টে প্রেসিডেন্সি অর্থাৎ পুরো ভারতে ইংরেজদের চিফ ছিল এই বেঙ্গল প্রেসিডেন্সি। আর এই বেঙ্গল প্রেসিডেন্সির হেড বা গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস। এবার কি হলো, তাহলে রঘুনাথ রাও ইগোতে পড়ে কোথায় গেল? বোম্বে প্রেসিডেন্সির কাছে। বোম্বে প্রেসিডেন্সির কাছে গিয়ে তার এই পুরো ঘটনার কথা বলল এবং বোম্বে প্রেসিডেন্সিকে একটা অনুরোধ করলো যে তারা যেন রঘুনাথ রাওকে এই পেশোয়ার সাম্রাজ্য ফিরিয়ে দেয়। আর এখানেই সুযোগ পেয়ে যায় বোম্বে প্রেসিডেন্সি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম আসে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু তারপর ধীরে ধীরে তাদের ভেতরে একটা মেন্টালিটির জন্ম নেয় যে তারা ভারতকে পুরো শাসন করবে এবং সেই হিসাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে। আর এই সুযোগ খুঁজতে খুঁজতেই 1775 খ্রিস্টাব্দে সুযোগ তাদের দোরগোড়ায় চলে আসে। রঘুনাথ রাও ওই বোম্বে প্রেসিডেন্সির কাছে যায় আর ওই সমস্ত ঘটনার কথা বলে তাদেরকে অনুরোধ করে যে বোম্বে প্রেসিডেন্সির ইংরেজরা যাতে পেশোয়াদের কাছ থেকে মানে এই মাধব রাও দ্বিতীয় বা নানা ফডনবিসের কাছ থেকে সাম্রাজ্য নিয়ে রঘুনাথ রাওকে দিয়ে দেয়। আর এই সুযোগের সদ্ব্যবহারই করে ওই বোম্বে প্রেসিডেন্সি। বোম্বে প্রেসিডেন্সি রঘুনাথ রাওকে একটা কন্ডিশন রাখে যে আমরা লড়াই করে আপনাকে পেশোয়ার এই সাম্রাজ্য দিয়ে দেব, কিন্তু এই এরিয়াতে আমাদেরকে ব্যবসায়িক ছাড় লাগবে। আর তার সাথে সাথে এই বোম্বের কাছাকাছি 2টো শহর আছে বা 2টো মেইন জায়গা আছে, বেসিন আর সেলসেট। বোম্বের কাছাকাছি 2টো জায়গা আছে, বেসিন আর সেলসেট। বোম্বে প্রেসিডেন্সি রঘুনাথ রাওকে বলে যে ওই বেসিন আর সেলসেট এই 2টো জায়গা পুরোপুরি ইংরেজদের দখলে থাকবে। রঘুনাথ রাও যদি এই 2টো কন্ডিশনে স্যাটিসফাই হয় তাহলে বোম্বে প্রেসিডেন্সি রঘুনাথ রাওয়ের হয়ে ওই পেশোয়াদের সাথে লড়াই করবে। আর এই প্রস্তাব শুনে রঘুনাথ রাও ওদের ওই কন্ডিশনে সম্মতি দিয়ে দেয় এবং তখনই রঘুনাথ রাও আর বোম্বে প্রেসিডেন্সি এদের দুজনের ভেতরে একটা চুক্তি হয়, সুরাটের চুক্তি। এই চুক্তিতে বলা হয় যে বোম্বে প্রেসিডেন্সি
যদি রঘুনাথ রাওকে তার এই সাম্রাজ্য ফিরিয়ে দেয়, তাহলে রঘুনাথ রাও এই এরিয়াতে ইংরেজদের মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়িক ছাড়পত্র দেবে, আর তার সাথে সাথে এখানে বেসিন আর সেলসেটকে পুরোপুরি ইংরেজদের দখলে দিয়ে দেবে। এবার এই চুক্তি মতেই বোম্বে প্রেসিডেন্সির যে সেনারা রয়েছে তারা ধীরে ধীরে পেশোয়ার ওপর ছোটখাটো লড়াই করতে থাকে, আর এই লড়াইয়ের খবর চলে যায় কলকাতা প্রেসিডেন্সি গভর্নর জেনারেল মানে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হেড ওয়ারেন হেস্টিংস তার কাছে। এবার এর পরে ওয়ারেন হেস্টিংস এর অনেক কার্যকলাপ আছে, তবে তার আগে এই অঙ্গমারাঠা যুদ্ধ সম্পর্কে ওভারঅল একটুখানি বলি। ওই যে 1775 খ্রিস্টাব্দে বোম্বে প্রেসিডেন্সি পেশোয়াদের উপর সামান্য লড়াই শুরু করলো, ওখান থেকেই প্রথম অঙ্গমারাঠা যুদ্ধের শুরু। এবার যুদ্ধটা এরকম না যে 2-3 দিনের যুদ্ধ হয়ে শেষ হয়ে গেল, এই অঙ্গমারাঠা যুদ্ধ 5 বছর 7 বছর ধরে চলেছে। টোটাল 3টে অঙ্গমারাঠা যুদ্ধ হয়। প্রথম অঙ্গমারাঠা যুদ্ধ হয় 1775 থেকে 1782 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় যুদ্ধটা হয় 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর তৃতীয় যুদ্ধটা হয় 1817 থেকে 1819। প্রথমটা 1785 থেকে 1782, দ্বিতীয়টা 1803 থেকে 1805, আর 3 নম্বরটা 1817 থেকে 1819। এবার নরমালি আমরা জানি যে কোনো একটা যুদ্ধ যখন সমাপ্ত হয় তখন কোনো না কোনো সন্ধি বা চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়, তবে এই অঙ্গমারাঠা যুদ্ধের ক্ষেত্রে এই চুক্তিগুলো যুদ্ধের পরে না আগে হয়। যেমন ওই যে বললাম যে 1775 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হওয়ার আগেই চুক্তি হয়েছিল সুরাটের চুক্তি। দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধের ক্ষেত্রেও ঠিক তাই। দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধ শুরুর আগেই হয়েছিল বেসিনের চুক্তি, আর তৃতীয় অঙ্গমারাঠা যুদ্ধের ক্ষেত্রেও ঠিক তাই, চুক্তি হয়েছিল পুনের চুক্তি। 3টে চুক্তি এখানে আসে, সুরাটের চুক্তি, বেসিনের চুক্তি আর পুনের চুক্তি। সুরাটের চুক্তি, বেসিনের চুক্তি আর পুনের চুক্তি। সুরাট, বেসিন, পুনে, সুরাট, বেসিন, পুনে। তবে মাঝখানে আরো একটা সন্ধি হয়, সেটা হচ্ছে সলবাইয়ের সন্ধি। ওটা বললাম চুক্তি, এটা হলো সন্ধি। যুদ্ধের পরে যে কম্প্রোমাইজেশনের যে লেখাজোখা হয় সেটাকে বলে সন্ধি, আর যুদ্ধের আগে যেটা হয় সেটাকে বলে চুক্তি। যুদ্ধের আগে হয়েছিল বলে বললাম চুক্তি, আর যুদ্ধের পরে হলে সেটাকে বলে সন্ধি। যেমন প্রথম অঙ্গমারাঠা যুদ্ধের পরে একটা সন্ধি হয়েছিল, সেটা হলো সলবাইয়ের সন্ধি। প্রথম অঙ্গমারাঠা যুদ্ধের পরে সলবাইয়ের সন্ধি, আর দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের পরে কোনো সন্ধি হয়নি, আগেই চুক্তি হয়ে গেছিল। ফলে এখানে 4টে সন্ধি বা চুক্তি আসবে। প্রথমে সুরাট, তারপরে সলবাই, সুরাট, সলবাই, বেসিন, পুনে, সুরাট, সলবাই, বেসিন, পুনে। তবে মাঝখানে আরো অনেক চুক্তি হয়, সেটা যখন এই ডিটেলসে আসবো তখন বুঝতে পারবো। তাহলে কি বললাম, 3টে যুদ্ধ। প্রথম যুদ্ধে 2টো চুক্তি, সুরাটের চুক্তি, সলবাইয়ের সন্ধি। দ্বিতীয় যুদ্ধে বেসিনের চুক্তি। তৃতীয় যুদ্ধে পুনের চুক্তি। টাইমটা কি 1785 থেকে 1782। সেকেন্ডের ক্ষেত্রে 1803 থেকে 1805, আর থার্ডের ক্ষেত্রে 1817 থেকে 1819। এবার এগুলো কার কার ভেতর হয়, কার কার ভেতর হয় এখনই বলছি না, ডিটেলসে পড়বো, তাহলে তখন ভালো বুঝতে পারবো। আর লাস্টে গিয়ে আমি কম্পাইল করে একবার ওভারঅল বলে দেবো। এবার একটু আগে আসি, ওই যে বললাম সুরাটের চুক্তির মাধ্যমে বোম্বে প্রেসিডেন্সি পেশোয়ার ওপর লড়াই শুরু করে। এই খবর চলে যায় বেঙ্গল প্রেসিডেন্সির কাছে, ওয়ারেন হেস্টিংস এর কাছে। ওয়ারেন হেস্টিংস সাথে সাথে বোম্বে প্রেসিডেন্সির সাথে যোগাযোগ করে যে আপনি আমার অনুমতি ছাড়া কেন এইভাবে চুক্তি স্বাক্ষর করেছেন। এবার সেই হিসাবে বিভিন্ন কথাবার্তা হয়, আর ফাইনালি ওয়ারেন হেস্টিংস লোক পাঠিয়ে এই পেশোয়ার যে প্রধান মাধবরাও দ্বিতীয় তখনও ছোট, ফলে তিনি যার আন্ডারে রয়েছেন মানে নানা ফডনবিসের সাথে একটা চুক্তি করে ওয়ারেন হেস্টিংস, আর এখানে নানা ফডনবিস, এই দুজনের ভেতরে একটা চুক্তি হয় পুরন্দরের চুক্তি 1776 খ্রিস্টাব্দে। 1775 খ্রিস্টাব্দে লড়াই শুরু হয়ে যায়। 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এখানে যে হেড নানা ফডনবিস তার সাথে একটা চুক্তি করেন, পুরন্দরের চুক্তি। এবার এই চুক্তিটা কেন হয় তার আগে যদি আমি দেখি, এইখানে নানা ফডনবিস রয়েছে, কিন্তু ইংরেজদের সেনার কাছে মারাঠা একটু দুর্বল ছিল। এবার সেই হিসাবে যখন ওয়ারেন হেস্টিংস পেশওয়াদের সাহায্য করতে যায়, ফলে সেই সাহায্যটা নিয়েই নেয়। নানা ফডনবিস এবং ওয়ারেন হেস্টিংস এই দুজনের ভেতর চুক্তি হয় পুরন্দরের চুক্তি। এই পুরন্দরের চুক্তিতে ফডনবিসকে বলা হয় যে ইংরেজ আর্মি ফডনবিসের হয়ে বোম্বে প্রেসিডেন্সির সেনাদের সাথে লড়াই করবে, তবে তার জন্য এই পেশওয়াদের একটা কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। কি কন্ডিশন? কন্ডিশনটা হলো যে মারাঠারা ইংরেজ ছাড়া মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোনো দেশের কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করার পারমিশন দেবে না। ভারতে তখন বিভিন্ন কোম্পানি রয়েছে, বিশেষ করে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা রয়েছে। হেস্টিংস বলেন যে মারাঠার এই এরিয়াতে বা এই এরিয়াতে অন্য কোনো কোম্পানি মানে ফ্রেঞ্চ কোম্পানি বা ডাচ কোম্পানি কারোর সাথে এই মারাঠারা ব্যবসা বাণিজ্য সম্পর্ক রাখতে পারবে না।
তবে এই চুক্তির পরিপ্রেক্ষিতে নানা ফডনবিস আরো একটা চুক্তি ওয়ারেন হেস্টিংস এর কাছে রাখেন। আমরা যেমন এখন বুঝতে পারছি যে ইংরেজদের চাল ছিল কিভাবে ভারতের এই পুরো এরিয়া দখল করবে, তখনকার সময় ওই রাজাদের ভেতর কিন্তু সেই চিন্তা ভাবনাটা ছিল না। তবে নানা ফডনবিসের মাথায় এই ভাবনাটা আসে। নানা ফডনবিস বুঝতে পেরেছিল যে ইংরেজরা ধান্দায় রয়েছে যে কিভাবে পুরো ভারত দখল করব। এই জন্যই নানা ফডনবিস ওয়ারেন হেস্টিংস এর ওই পুরন্দরের সন্ধির কন্ডিশনে আরো একটা কন্ডিশন রাখেন যে ইংরেজরা মারাঠার এই এরিয়া বা এই এরিয়াতে ইন্টারনাল ম্যাটারে কোনো হস্তক্ষেপ করবে না। মারাঠারা অন্য কোনো কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করতে দেবে না যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে এরিয়া অর্থাৎ মারাঠার যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপ না করে। এই কন্ডিশনটা নানা ফডনবিস হেস্টিংস এর কাছে রাখেন। হেস্টিংস এই কন্ডিশনে রাজি হয়ে যায়, ওদিকে নানা ফডনবিসও এই পুরন্দরের চুক্তিতে রাজি হয়ে যায়। ফলে ফাইনালি হেস্টিংস আর নানা ফডনবিস এদের দুজনের ভেতরে পুরন্দরের চুক্তি স্বাক্ষর হয়। আর এই চুক্তির পর হেস্টিংস কলকাতা থেকে আর্মি পাঠায়, আর এখানে বোম্বে প্রেসিডেন্সির আর্মি, এদের দুজন আর্মির ভেতরে যুদ্ধ শুরু হয়। এবার এই যুদ্ধ নর্মালি চলতে থাকে, চলতে 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 1777 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় 1777 খ্রিস্টাব্দে দেখা যায় যে নানা ফডনবিস ওই পুরন্দরের চুক্তিটাকে ভেঙে দিয়েছে। নানা ফডনবিস এইখানে একটা বন্দর, ছোট একটা বন্দর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেয় ব্যবসা বাণিজ্য করার জন্য। আর এই ঘটনায় হেস্টিংস ক্রুদ্ধ হয়ে যায়। হেস্টিংস দেখে যে নানা ফডনবিস তার সেই চুক্তিটাকে ভেঙে দিয়েছে, ওই জন্য হেস্টিংস তখন বোম্বে প্রেসিডেন্সির সাথে লড়াই না করে উল্টে বেঙ্গল প্রেসিডেন্সির সেনা আর বোম্বে প্রেসিডেন্সির সেনা এই দুটো সেনা মিলে এই পেশোয়ার উপরে তখন আক্রমণ করে। আর তখন থেকে অ্যাকচুয়াল অঙ্গ মারাঠা যুদ্ধটা শুরু হয় 1777 খ্রিস্টাব্দে। এবার এইভাবে যুদ্ধটা চলতে থাকে। তাহলে এই যুদ্ধ প্রথম শুরু হয়েছিল কার কার ভেতর? প্রথম শুরু হয়েছিল বোম্বে প্রেসিডেন্সি আর পেশোয়াদের ভেতর। পরে গিয়ে এই যুদ্ধটা হয়ে যায় বেঙ্গল প্রেসিডেন্সি আর বোম্বে প্রেসিডেন্সির ভেতর। আবার তারপরে গিয়ে এই যুদ্ধটা হয়ে যায় এই দুটোর মিক্স সেনা মানে ইংরেজদের সাথে পেশোয়াদের ভেতর। এবার এই পেশোয়া সেনারা যেহেতু কিছুদিন ধরে বেঙ্গল প্রেসিডেন্সির সাথেই লড়াই করেছিল, ওই জন্য তারা তাদের লড়াইয়ের টেকনিক বুঝে যায়। আর এই টেকনিক বুঝে গিয়ে পেশোয়া ওই ইংরেজদের সেনার ওপর ভারী পড়ে যায়। পেশোয়া তখন ইংরেজদের সেনাদের প্রায় হারিয়ে দিতে থাকে এবং হারিয়ে ওই বোম্বে প্রেসিডেন্সির কাছে একটা সন্ধি করে নেন, ওয়ারগাঁওয়ের সন্ধি। 1789 খ্রিস্টাব্দে পেশোয়া বোম্বে প্রেসিডেন্সিকে হারিয়ে একটা সন্ধি করে নেয়, ওয়ারগাঁওয়ের সন্ধি। আর এই সন্ধি অনুযায়ী বোম্বে প্রেসিডেন্সি মারাঠাদের এরিয়া থেকে সরে যায়। কিন্তু এই সন্ধির খবর চলে আসে কলকাতাতে ওয়ারেন হেস্টিংস এর কাছে। হেস্টিংস তখন কলকাতা থেকে আরো আর্মি পাঠায়, আরো আর্মি পাঠিয়ে আবারও পেশোয়াদের সাথে লড়াই হয়। আর এবার এই লড়াইতে এই পেশোয়া বা মারাঠা এরা হেরে যায়। যুদ্ধ হতে হতে আলটিমেটলি 1782 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে হেস্টিংস কলকাতা থেকে যে আর্মি পাঠিয়েছিল সেই আর্মির কাছে পেশোয়ারা বা মারাঠারা হেরে যায়। আর তখন ওয়ারেন হেস্টিংস এখান থেকে কলকাতার বা বেঙ্গলের যত আর্মি তাদেরকে ডেকে নেন, আর বোম্বে প্রেসিডেন্সির যে চিফ ছিল তাকে বলে যে আমি এখান থেকে সরে যাচ্ছি, আপনি ওই মারাঠাদের সাথে যা করার তাই করে নিন। এবার 1782 খ্রিস্টাব্দে বোম্বে প্রেসিডেন্সি আর মারাঠাদের ভেতরে একটা সন্ধি হয়। যুদ্ধ শেষের পরে সন্ধি হয় সলবাইতে। এর ভেতরে একটা জায়গা রয়েছে সলবাই, সেই সলবাইতে বোম্বে প্রেসিডেন্সি আর মারাঠাদের প্রধান মাধবরাও দ্বিতীয় বা নানা ফডনবিস এদের দুজনের ভেতরে সন্ধি হয়। কি সন্ধি? সলবাইয়ের সন্ধি। 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি। এই সন্ধি অনুযায়ী ওই যে রঘুনাথ রাও এই যুদ্ধের মূল কারণ, রঘুনাথ রাওকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। রঘুনাথকে দূরে এক জায়গায় পেনশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আর বলা হয় যে এই মারাঠা সাম্রাজ্য বা পেশোয়াদের প্রধান হবে মাধবরাও দ্বিতীয়, আর মাধবরাও দ্বিতীয় নানা ফডনবিসের নিয়ন্ত্রণে থাকবে। নানা ফডনবিস প্লাস ওই 12 জনের যে মন্ত্রী, সেই মন্ত্রী পরিষদ বা বারভাই পরিষদের নিয়ন্ত্রণেই থাকবে এই মাধবরাও দ্বিতীয়। আর এই সন্ধিতে আরো বিভিন্ন কন্ডিশন দেওয়া হয়। এখান থেকে ইংরেজদের এই এরিয়াতে দাবদাবা বেড়ে যায়। কি কি কন্ডিশন একটু বলি। মাধবরাও দ্বিতীয়কে সিংহাসনে বসিয়ে দিল। আর ওই যে দুটো জায়গা ছিল বললাম বেসিন আর সেলসেট, এই বেসিন আর সেলসেট এই দুটোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি দখলে দিয়ে দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি দিয়ে দেওয়া হয় এই বেসিন আর সেলসেট। এছাড়া এই পুরন্দরের সন্ধিতে আরো বলা হয় যে ইংরেজরা এই এরিয়াতে ব্যবসায়িক ছাড় পাবে, মানে ইংরেজদেরকে এই এরিয়াতে ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে। আর সেই ব্যবসা বাণিজ্যে করের পরিমাণ থাকবে খুবই নগণ্য। আর আরো একটা কন্ডিশন দেওয়া হয় যেটা ইংরেজদের সব থেকে বড় চাল ছিল। ইংরেজরা জানতো যে এইভাবে যদি এই এরিয়া ছেড়ে দেওয়া হয়
তাহলে কিছুদিন পরে গিয়ে এরা আবারও ইংরেজ মানে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এই জন্য এদের সেনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দিয়ে বলা হয় যে সেই সময় এই এরিয়াতে নিচে এই তামিলনাড়ু এরিয়াতে চলছিল অঙ্গ মহীশূর যুদ্ধ বা অ্যাংলো মহীশূর ওয়ার। এই সলবাইয়ের সন্ধিতে বলা হয় যে মারাঠাদের যে আর্মিরা আছে তারা এই অঙ্গ মহীশূর ওয়ার মানে মহীশূরে ইংরেজদের সাথে যুদ্ধতে সাহায্য করবে। মহীশূরে ছিল টিপু সুলতান, টিপু সুলতানের সাথে হয়েছিল অঙ্গ মহীশূর যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজদের সাথে মারাঠারা যুদ্ধ লড়বে সেই কন্ডিশনও এই সলবাইয়ের সন্ধিতে দেওয়া হয়। এখন নানা ফডনবিস সেই সমস্ত কন্ডিশন মেনে নেন এবং তারপর সমস্ত কন্ডিশন মোটামুটি ঠিক হয়ে যায়, মারাঠাদের সৈন্যরা মহীশূরে যুদ্ধতে চলে যায় আর এই এরিয়া তখনের মতন থেকে যায়। তো এই হলো প্রথম অঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি। এবার এরপরে নর্মালি চলতে থাকে, ইংরেজরা এই এরিয়াতে ব্যবসা বাণিজ্য করতে থাকে, কলকাতাতে বেঙ্গল প্রেসিডেন্সির শাসন চলতে থাকে আর এখানে নিচে এই যুদ্ধ চলতে থাকে। এবার এই চলতে চলতে দেখা যায় যে ওই যে বলা হয়েছিল যে মাধবরাও সিংহাসনে থাকবে, তবে তাকে নিয়ন্ত্রণ করবে নানা ফডনবিস। এবার নানা ফডনবিসের নিয়ন্ত্রণ মাধবরাও দ্বিতীয়র উপর দিন দিন খালি বেড়েই চলে। মাধবরাও দ্বিতীয় নামেই খালি রাজা ছিল, সমস্ত সামলানোর দায়িত্ব ছিল ওই নানা ফডনবিসের। এবার এইভাবে চলতে চলতে মাধবরাও দ্বিতীয় অধৈর্য হয়ে যায়। বলা হয় যে মাধবরাও দ্বিতীয় নানা ফডনবিসের ওই কার্যকলাপে অতিষ্ঠ হয়ে 1795 খ্রিস্টাব্দে আত্মহত্যা করে নেন। আর এর পাশাপাশি আরো একটা ঘটনা ঘটে, এই যে মারাঠাদের 5টা সাম্রাজ্য বা 5টা এরিয়ায়, এই 5টা এরিয়ার প্রধান ছিল বললাম পেশোয়া। এখন মাধবরাও দ্বিতীয় যখন ছোট রয়েছে ফলে এই আশেপাশের যত এরিয়া তারা নিজেদেরকে একটু বেশি শক্তিশালী ভাবতে থাকে এবং নিজেদের এরিয়া প্রায় আলাদা করে নেয়। আর এইভাবে চলতে 1795 খ্রিস্টাব্দে ওই যে বললাম মাধবরাও দ্বিতীয় মারা যায়, তখন এই আশেপাশের সাম্রাজ্যগুলো আরো তাদের শক্তি বাড়িয়ে ফেলে, মানে নিজেদেরকে আরো বেশি আত্মবিশ্বাসী ভাবতে থাকে। আর এইভাবে চলতে 1800 খ্রিস্টাব্দে গিয়ে ফডনবিস মারা যায়। এবার ফডনবিস যেহেতু মন্ত্রীদের প্রধান ছিল, ফডনবিস মন্ত্রীদের প্রধান হলেও কখনো সিংহাসনে বসতে পারেনি আর তিনি সিংহাসনে বসতে চাননি। 1795 খ্রিস্টাব্দে যখন মাধবরাও দ্বিতীয় মারা যায় তখন এই সাম্রাজ্যের সিংহাসনে কে বসবে তেমন কোনো যোগ্য শাসক ছিল না বা কোনো উত্তরাধিকারীও ছিল না, শুধুমাত্র একজন ছিল কে, ওই যে রঘুনাথ রাওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। রঘুনাথ রাওয়ের একটি ছেলে ছিল বাজিরাও দ্বিতীয় মোটামুটি তখন শাসন করার মতন পজিশনে ছিল, ছোট ছিল কিন্তু তবুও তাকে রাজা বলে ঘোষণা করা যায়। ওই জন্য ফডনবিস ও তার মন্ত্রিসভা বাজিরাও দ্বিতীয়কে ওই 1795 খ্রিস্টাব্দে পেশোয়ার সিংহাসনে বসায়। আর সেই সময় থেকে ওই যে বললাম বাকি যে এরিয়াগুলো সেগুলো নিজেদেরকে স্বাধীন বলে ভাবতে থাকে। আর এইভাবে চলতে 1800 খ্রিস্টাব্দে যখন আসে তখন এইগুলো বলা যায় পুরোপুরি নিজেদেরকে স্বাধীন স্টেট বা স্বাধীন এরিয়া বলে ঘোষণা করে নেয়। এবার এরও সুযোগ নেয় ইংরেজরা দেখে যে এই এরিয়াগুলো নিজেদের মতন স্বাধীন করে নিচ্ছে, ফলে পেশোয়া একটু শক্তিশালী কিন্তু বাকিগুলো তেমন শক্তিশালী না, ফলে তাদেরকে যদি আমি আমার আন্ডারে নিয়ে নিতে পারি লাস্টে পেশোয়াকেও আমি এমনি নিয়ে নেবো। এই জন্যই 1801 খ্রিস্টাব্দে গিয়ে এই বোম্বে প্রেসিডেন্সি গুজরাটে যে গায়কোয়াড় ছিল এই গায়কোয়াড়ের সাথে কথাবার্তা বলে তাদেরকে ইংরেজদের আন্ডারে নিয়ে নেয়। মানে 1801 খ্রিস্টাব্দে গায়কোয়াড় ইংরেজদের আন্ডারে চলে আসে, ফলে এই পুরো এরিয়া হয়ে যায় ইংরেজদের। বাকি থাকলো কটা, 4টে এরিয়া। আর এই সময় এই হোলকারে একটা ঘটনা ঘটে যায়। হোলকারে 1801 খ্রিস্টাব্দে রাজা ছিল যশবন্ত রাও হোলকার। আর এই সময় এই পেশোয়াতে রাজা রয়েছে বাজিরাও দ্বিতীয়। এই দুজনের নিজেদের ভেতর কোনো ঝামেলায় যশবন্ত রাও হোলকার তার ভাইকে বাজিরাও দ্বিতীয় হত্যা করে দেয়। আর এই ঘটনায় যশবন্ত রাও খুবই ক্রুদ্ধ হয়ে পেশোয়ার ওপর আক্রমণ করতে চায়। আর আক্রমণ করার সময় এই দুটো এরিয়া অর্থাৎ সিন্ধিয়া আর ভোসলে এই দুজনকে সাথে নিয়ে নেয়। হোলকারের রাজা যশবন্ত রাও হোলকার সিন্ধিয়া আর ভোসলেকে নিয়ে পেশোয়ার উপরে আক্রমণ করে। এখন পেশোয়াতে রাজা রয়েছে বাজিরাও দ্বিতীয়, নতুন তেমন কোনো অভিজ্ঞতা নেই, এই জন্য পালিয়ে চলে যায় আবার বোম্বে প্রেসিডেন্সির কাছে। পেশোয়াদের প্রধান বাজিরাও দ্বিতীয় হোলকার অর্থাৎ যশবন্ত রাও হোলকারের কাছ থেকে বাঁচার জন্য বোম্বে প্রেসিডেন্সির কাছে চলে যায় সাহায্য নিতে। আর এই সুযোগ নিয়ে বোম্বে প্রেসিডেন্সি বাজিরাও দ্বিতীয়কে কিছু কন্ডিশন দেয়। কি কন্ডিশন? বোম্বে প্রেসিডেন্সি বাজিরাও দ্বিতীয়কে বলে যে
যে ইংরেজ সৈন্য আপনার হয়ে হোলকার, সিন্ধিয়া, ভোসলে সবার সাথে লড়াই করবে, লড়াই করে তাদেরকে হারিয়েও দেবে, কিন্তু হারানোর পর আমার কিছু জিনিস লাগবে। সেগুলো কি কি? সেগুলো হলো এই যে পুনের যে এরিয়া অর্থাৎ পেশোয়ার যে এরিয়া, এই পেশোয়াতে যে সমস্ত সৈন্য আছে সেই সমস্ত সৈন্যের সাথে সাথে ইংরেজদের 6000 মতো সৈন্য থাকবে। বলে যে পেশোয়াদের সৈন্য না রাখলেও চলবে, আমরা সৈন্য দেবো, আপনি সৈন্য রাখবেন। ইংরেজদের 6000 মতো সৈন্য পেশোয়াদের ভেতরে থাকবে। বলে যে পরবর্তীকালে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমাদের এই ইংরেজ সেনা আপনার হয়ে লড়াই করবে। খুবই ভালো প্রস্তাব। আরো কন্ডিশন দেন যে এই 6000 সেনার ভরণ পোষণ করতে হবে, আর এই 6000 সেনার ভরণ পোষণে প্রায় প্রত্যেক বছর 26 লক্ষ মুদ্রা খরচ হবে। ফলে সেই 26 লক্ষ মুদ্রাও বাজিরাও দ্বিতীয়কে দিতে হবে। আরো বলেন যে এইখানে সব থেকে বেশি ব্যবসায়িক কেন্দ্র হচ্ছে সুরাট। ভারতের ভেতর সব থেকে বড় ব্যবসায়িক কেন্দ্র, বিদেশে ব্যবসা বাণিজ্যের জন্য সব থেকে বড় কেন্দ্র ছিল সুরাট। বলা হয় যে এই সুরাট তখন ইংরেজদের দখলে থাকবে। ইংরেজরা যখন বাজিরাও দ্বিতীয়কে এই এরিয়া ফিরিয়ে দেবে তখন সুরাট ইংরেজদের দখলে থাকবে। এটা হলো। তারপর আরো একটা কন্ডিশন দেয় যে এর আগে যেরকম সুরাটের চুক্তি ভেঙে ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখান থেকে একটা বন্দর দিয়ে দেওয়া হয়েছিল, এর পরে যেন এরকম না হয়। পেশোয়া অর্থাৎ বাজিরাও দ্বিতীয় বা পরবর্তী যত পেশোয়া আসবে তাদের কেউ মানে মারাঠারা কেউ যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির সাথে সম্পর্ক না রাখে, এই সমস্ত কন্ডিশন বলা হয়। এই সমস্ত কন্ডিশন বোম্বে প্রেসিডেন্সি বাজিরাও দ্বিতীয়কে দেয়, আর এই সমস্ত শর্ত বাজিরাও দ্বিতীয় অ্যাকসেপ্ট করে নেয়। এর আগে যখন দেখেছি মাধবরাও দ্বিতীয় ছিল, সাথে নানা ফডনবিস ছিল, তারা যদি এই সমস্ত শর্তের কথা জানতো কখনো রাজি হতো না। কিন্তু বাজিরাও দ্বিতীয় এসবের সাথে পরিচিত না, ফলে বাজিরাও দ্বিতীয় তার ক্ষমতা ফিরে পাওয়ার আশায় ইংরেজদের সমস্ত শর্তে রাজি হয়ে যায়, আর এই সমস্ত শর্ত দিয়ে একটা ফাইল রেডি করে তাতে স্বাক্ষর করা হয়। এটাই হলো বেসিনের চুক্তি। এই এরিয়ার ভেতরে রয়েছে বেসিন, বেসিনে বসে বোম্বে প্রেসিডেন্সি আর বাজিরাও দ্বিতীয় এদের দুজনের ভেতরে চুক্তি হয়, ফলে এই চুক্তিটাকেই বলা হয় বেসিনের চুক্তি। আর এই চুক্তির ডেটটা ইম্পর্টেন্ট, ডেটটা হলো 31 ডিসেম্বর 1802 খ্রিস্টাব্দ। 1802 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর এই চুক্তি হয়। ফলে ঠিক পরের দিন থেকেই বোম্বে প্রেসিডেন্সি ওই হোলকারের রাজা যশবন্ত রাও হোলকারের উপর আক্রমণ করে। তাহলে এই আক্রমণটা কবে থেকে শুরু হয়? 1803 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। ওই জন্যই বলা হয় যে এই যুদ্ধটা শুরু হয় 1803 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। তাহলে অঙ্গমারাঠা যুদ্ধ, দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধ কার ভেতর? বোম্বে প্রেসিডেন্সি আর হোলকারের রাজা যশবন্ত রাও হোলকারের সাথে। তবে পার্টিকুলারলি হোলকার, ভোসলে আর সিন্ধিয়া এদের সাথে বোম্বে প্রেসিডেন্সির যে লড়াই তার একটা আলাদা নাম আছে, আসাইয়ের যুদ্ধ, ব্যাটেল অফ আসাই 1803 খ্রিস্টাব্দে। এই যেখানে লিখেছি ব্যাটেল অফ আসাই। ব্যাটেল অফ আসাই কার কার সাথে হয়? হোলকার, সিন্ধিয়া আর ভোসলে। এখানে কিন্তু পেশোয়া বা বাজিরাও দ্বিতীয় ইংরেজদের সাথেই রয়েছে, ফলে এই পেশোয়াদের সাথে কিন্তু ইংরেজদের লড়াই হয়নি। ব্যাটেল অফ আসাই যখন শুরু হলো হোলকার, সিন্ধিয়া আর ভোসলের ভেতর, এই লড়াই চলতে চলতে কিছুদিনের মধ্যে দেখা যায় যে হোলকারকে, সিন্ধিয়া আর ভোসলে এই তিনজনকেই হারিয়ে দিয়েছে। হারিয়ে দিয়ে তাদেরকে আলাদা আলাদা করে সন্ধি করে ইংরেজরা তাদের নিজেদের দখলে নিয়ে নেয়। তো এটা একটু পরে আসছি। ইংরেজরা যখন এই হোলকার, সিন্ধিয়া আর ভোসলেকে হারাচ্ছে তখন বাজিরাও দ্বিতীয় দেখছে। বাজিরাও দ্বিতীয় দেখছে এবং ধীরে ধীরে বুঝতে পারে যে ইংরেজদের একটা পরিকল্পনা রয়েছে যে আমাকে এই এরিয়া জিতিয়ে দিয়ে নিজেদের সুবিধা করে নেবে। আর ওই ব্যাটেল অফ আসাই বা আসাইয়ের যুদ্ধ চলতে চলতে ধীরে ধীরে যখন এই তিনজনকেই হারিয়ে দেয় তখন বাজিরাও দ্বিতীয় ইংরেজদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করে, আর সেই যুদ্ধটাই বলা হয় যে অঙ্গমারাঠা দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধ। তাহলে দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধের শুরু হচ্ছে ব্যাটেল অফ আসাই বা আসাইয়ের যুদ্ধ দিয়ে, আর শেষ হচ্ছে অঙ্গমারাঠা যুদ্ধ দিয়ে। ওই যে বললাম যে বোম্বে প্রেসিডেন্সি এই তিনজনকেই হারিয়ে দেয়, তিনজনকে হারিয়ে তিনটে সন্ধি করে নেয়। যেমন এই গায়কোয়াড়কে হারিয়ে একটা সন্ধি করেছিল কাম্বের সন্ধি, ট্রিটি অফ কাম্বে। গায়কোয়াড়কে হারিয়ে কাম্বের সন্ধি, ঠিক একইভাবে বাকি তিনটাকে হারিয়েও এক একটা সন্ধি করে। প্রথমে হারায় সিন্ধিয়াকে, সিন্ধিয়াকে হারিয়ে সন্ধি করে সুরজি অঙ্গনগাঁও সন্ধি। কি বললাম? সুরজি অঙ্গনগাঁও সন্ধি। সিন্ধিয়া হারিয়ে সুরজি অঙ্গনগাঁও সন্ধি। তারপরে ভোসলেকে হারিয়ে করে দেওগাঁওয়ের সন্ধি, দেওগাঁও সন্ধি। ভোসলেকে হারিয়ে দেওগাঁও সন্ধি, এখানে সুরজি অঙ্গনগাঁও সন্ধি, এখানে দেওগাঁও সন্ধি। আর ফাইনালি হোলকারকে হারিয়ে সন্ধি করে রাজপুতগড়ের সন্ধি। কি বললাম তাহলে? সুরজি অঙ্গনগাঁও সন্ধি, দেওগাঁও সন্ধি আর রাজপুতগড় সন্ধি।
এই তিনটে সন্ধি করে। তো এই তিনটে সন্ধি আমাদের মনে না রাখলেও চলবে, এগুলো হচ্ছে যুদ্ধের মাঝখানে মাঝখানে চলা সন্ধি। এই সন্ধির পরে গিয়ে দেখা যায় যে বাজিরাও দ্বিতীয় আবার ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আর তখন থেকে ওই যে বললাম যে দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধ শুরু, আর এই যুদ্ধটা 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। বাজিরাও দ্বিতীয় আর বোম্বে প্রেসিডেন্সি এদের দুজনের ভেতরে যুদ্ধ চলে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1805 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে বাজিরাও দ্বিতীয় ইংরেজদের কাছে হেরে যায়, আর ফাইনালি এই এরিয়াতে রাজা হিসেবে মাধবরাও দ্বিতীয়কেই বসায়, কিন্তু এই এরিয়ার ব্যবসা বাণিজ্য করার অধিকার হয়ে যায় ইংরেজদের। ওই যে সেই বেসিনের চুক্তি অনুযায়ী যত পয়েন্ট ছিল সেই সমস্ত পয়েন্টই বাজিরাও দ্বিতীয় এখানে পেশোয়া হিসাবে থাকে এবং সেই সমস্ত চুক্তি মেনে নেয়। ইংরেজরা জানতো যে কোনো ব্যাপারে জনগণকে খেপানো যাবে না, জনগণ তখনও রাজার প্রতি অনুগত ছিল। ফলে বাজিরাও দ্বিতীয়কে হারিয়ে যদি সেখান থেকে সরিয়ে দিই তাহলে জনগণ আমাদের ইংরেজদের উপর বিদ্রোহ করে দেবে। ওই জন্যই ইংরেজরা বাজিরাও দ্বিতীয়কে আবারও এই পেশোয়ার সিংহাসনে বসিয়ে দেয় এবং সিংহাসনে বসিয়ে বাজিরাও দ্বিতীয়কে একটা কন্ডিশন দেন যে এখানে এই যে সিংহাসনে বাজিরাও দ্বিতীয় বসলো সেখানে ইংরেজদের একজন প্রতিনিধি থাকবে যার নাম হলো এলফিনস্টোন। ইংরেজদের একজন প্রতিনিধি পেশোয়াদের দরবারে থাকবে, তখন প্রতিনিধি ছিল এলফিনস্টোন। এলফিনস্টোন রাজার উপরে নিয়ন্ত্রণ রাখতো। রাজা অর্থাৎ বাজিরাও দ্বিতীয় যত কাজবাজ করতে যেতেন সবকিছুই ওই এলফিনস্টোনের পরামর্শ অনুযায়ী করতে হতো 1805 খ্রিস্টাব্দের পর থেকে। আর এইভাবেই মারাঠা সাম্রাজ্য চলতে থাকে। চলতে চলতে দেখা যায় যে এই এরিয়াতে ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে গেছে, বিদ্রোহ করার জন্য ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে গেছে, যেগুলোকে রাজাও জানতো না যে ওই সমস্ত গ্রুপ তৈরি হয়ে গেছে। সেই গ্রুপগুলোকে বলা হতো পিন্ডারি। মারাঠার এই এরিয়াতে ছোট ছোট প্রতিবাদকারী গ্রুপ তৈরি হয়ে গেছে যাদের বলা হতো পিন্ডারি। পিন্ডারি এই মারাঠাদের হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করত। হিন্দিতে একটি সিনেমা আছে থাগস অফ হিন্দুস্তান। এই বইতে যেমন দেখা যায় যে রবার্ট ক্লাইভের বিরুদ্ধে বা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আজাদের ছোট ছোট গ্রুপ ছিল, সেই রকমই মারাঠাদের এরিয়াতে ছোট ছোট বিদ্রোহী গ্রুপ তৈরি হয়ে যায় যাদের বলা হতো পিন্ডারি। এই পিন্ডারি সৈন্যরাই মাঝে মাঝে ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে লড়াই করত এবং দিন যেতে যেতে এই পিন্ডারিরা ইংরেজদের মুখের কাঁটা হয়ে ওঠে। এবার এই বোম্বে প্রেসিডেন্সি ওই পিন্ডারিদের হারানোর জন্য একটি ক্যাম্পেইন চালায় 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে বোম্বে প্রেসিডেন্সি পিন্ডারিদের হারাতে চায়, কিন্তু এই ঘটনা দেখে বাজিরাও দ্বিতীয় ভাবে যে বোম্বে প্রেসিডেন্সি হয়তো মারাঠাদের ওপর আক্রমণ করবে, আর সেই ভেবে এই মিসআন্ডারস্ট্যান্ডিং এ পড়ে বাজিরাও দ্বিতীয় উল্টে বোম্বে প্রেসিডেন্সির উপর আক্রমণ করে এবং তখন আবার বোম্বে প্রেসিডেন্সির সাথে বাজিরাও দ্বিতীয়র আবার একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটাকেই বলা হয় অঙ্গ মারাঠা যুদ্ধ, তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধ। আর এই যুদ্ধে ভোসলে আর হোলকার এই পেশোয়ার সাথে চলে আসে। এর আগে ইংরেজরা এই চারটে এরিয়া দখল করেছিল আর দখল করে তাদের আন্ডারে চলতে হোলকার আর ভোসলে ভাবে যে ইংরেজরা আমাদের উপরে প্রভাব তৈরি করছে, বেশি করে প্রভাব তৈরি করছে। ফলে পরে যখন বাজিরাও দ্বিতীয় ইংরেজদের সাথে লড়াই করতে যায় ওই লড়াইয়ে হোলকার আর ভোসলে পেশোয়ার সাথে চলে আসে। তবে এই যুদ্ধের আগেও বাজিরাও দ্বিতীয় বোম্বে প্রেসিডেন্সির সাথে একটু কথাবার্তায় আসে। কথাবার্তায় এসে মোটামুটি বুঝতে পারে যে ইংরেজরা মারাঠাদের উপর আক্রমণ করতে চায়নি, পিন্ডারিদের উপর আক্রমণ করতে চেয়েছিল। কিন্তু তার পাশাপাশি হোলকার আর ভোসলে যেমন বুঝতে পেরেছিল, বাজিরাও দ্বিতীয় বুঝতে পেরেছিল যে ইংরেজরা তার উপরে প্রভাব খাটাচ্ছে। ওই জন্য সেই সব কথা বাদ দিয়ে ফাইনালি ইংরেজদের সাথে একটা চুক্তিতে আসে যে আমি আপনার সাথে লড়াই করতে চাই, লড়াইয়ে যদি আমি জিতে যাই তাহলে আপনি আর আমার এরিয়াতে থাকতে পারবেন না। মানে এই পুরো বোম্বে এরিয়া থেকেই ইংরেজদের পুরো তাড়িয়ে দেওয়া হবে। ইংরেজরা সেই চুক্তিতে চলে আসে। ইংরেজরা বলে যে ঠিক আছে, আমরা যদি হেরে যাই তাহলে আমরা এই এরিয়া ছেড়ে চলে যাব, আর যদি জিতে যাই তাহলে আমরা আমাদের মতন করে এই এরিয়া শাসন করব। বাজিরাও দ্বিতীয় এই চুক্তিতে সম্মতি দিয়ে দেয়, আর এই চুক্তিটা হয় পুনে মেইন শহরে। ওই জন্য এই চুক্তিটাকেই বলা হয় পুনের চুক্তি। এই চুক্তিটা হয় 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে পুনের চুক্তি হয়। তারপরেই মারাঠাদের সাথে বোম্বে প্রেসিডেন্সি বা ইংরেজদের যুদ্ধ হয়, আর এই যুদ্ধটাকেই বলা হয় অঙ্গ মারাঠা যুদ্ধ। আর এটাই হচ্ছে থার্ড অঙ্গ মারাঠা যুদ্ধ। এই যুদ্ধের পরে গিয়ে দেখা যায় যে বাজিরাও দ্বিতীয় হেরে যায়। এবার বাজিরাও দ্বিতীয় হেরে যায়, ফলে এই পুরো এরিয়ায় চলে আসে ইংরেজ। এই পুরো এরিয়া জুড়েই তাহলে চলে আসে ইংরেজ। এই তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধের পর পুরো এই এরিয়াতে ইংরেজদের দবদবা চলে আসে। এবার ইংরেজরা যেমন আগেও ভেবেছিল এখনো ভাবে যে রাজাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে জনগণ বিদ্রোহ করে দেবে। এই জন্য ইংরেজরা বাজিরাও দ্বিতীয়কে দিয়ে
পুনেতে দাঁড়িয়ে একটা ঘোষণা করায়। এই ঘোষণায় বাজিরাও দ্বিতীয় বলে যে আমি এই সাম্রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, আমার এই সাম্রাজ্যের দায়িত্ব আমি স্ব ইচ্ছায় ইংরেজদের উপর ছেড়ে দিয়ে এই এরিয়া থেকে চলে যাচ্ছি। এখন রাজা যখন এই ঘোষণা করে দিয়েছে, জনগণ সেই প্রস্তাব মেনে নেয়, আর ইংরেজরা বাজিরাও দ্বিতীয়কে এখান থেকে শিফট করে কানপুর পাঠিয়ে দেয়। কানপুরে একটি ছোট জায়গা আছে বিঠুর, কানপুরে একটি জায়গা আছে বিঠুর, বাজিরাও দ্বিতীয়কে বিঠুর পাঠিয়ে দেওয়া হয়। তবে শুধুমাত্র এমনি এমনি না, তাকে পেনশন দিয়ে, বাজিরাও দ্বিতীয়কে পেনশন দিয়ে বিঠুর পাঠিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে তিনটে অঙ্গমারাঠা যুদ্ধ। এই যুদ্ধগুলো যদি দেখি, প্রথম অঙ্গমারাঠা যুদ্ধ কবে হয়? 1775 থেকে 1782। শুরু হয়েছিল কিভাবে? রঘুনাথ রাওয়ের ইগোর প্রবলেমের জন্য। রঘুনাথ রাওকে বারবার সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়, ফলে তার ইগোতে লেগে যায়, ইগোতে লেগে বোম্বে প্রেসিডেন্সির কাছে চলে যায়, ফলে যুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম অঙ্গমারাঠা যুদ্ধ। তবে এই যুদ্ধ শুরু হওয়ার জন্য একটা চুক্তি হয়েছিল, সুরাটের চুক্তি, আর এই যুদ্ধের পরে একটা সন্ধি হয়েছিল, সলবাইয়ের সন্ধি। এবার 1802 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এখানে পেশোয়া ছিল বাজিরাও দ্বিতীয়, এখানে হোলকারের প্রধান ছিল যশবন্তরাও হোলকার। এদের দুজনের ভেতরে ইন্টারনাল একটা প্রবলেম ছিল। সেই সমস্যার জন্য যশবন্তরাও বাজিরাও দ্বিতীয়র উপর আক্রমণ করেছিল। বাজিরাও দ্বিতীয় নিজেদের ভেতর সমস্যা মিটিয়ে নিতে পারতো, নিজেদের ভেতর সমস্যা না মিটিয়ে সেই সমস্যা মেটানোর জন্য চলে গেছে বাইরের একজন বা বোম্বে প্রেসিডেন্সির কাছে। বোম্বে প্রেসিডেন্সি সেই সুযোগ নিয়ে এখানে যুদ্ধ বাঁধিয়ে দিল, সেকেন্ড অঙ্গমারাঠা যুদ্ধ। আর এই যুদ্ধ শুরু হওয়ার সময় সন্ধি হয়েছিল বেসিনের সন্ধি বা বেসিনের চুক্তি। আর পরবর্তীকালে তৃতীয় অঙ্গমারাঠা যুদ্ধের সময় কি হলো? ইংরেজরা খতম করতে চেয়েছিল পিন্ডারিদের, কিন্তু বাজিরাও দ্বিতীয়র মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে ইংরেজরা বাজিরাও দ্বিতীয়কে শেষ করে দেবে। এই জন্য আবার একটা যুদ্ধ হয়, তৃতীয় অঙ্গমারাঠা যুদ্ধ। আর এই যুদ্ধ শুরু হওয়ার জন্য চুক্তি হয় পুনের চুক্তি। আর এই পুনের চুক্তি হওয়ার পর, মানে এই যুদ্ধ শেষ হওয়ার পর ধীরে ধীরে মারাঠা সাম্রাজ্য তো ইংরেজদের আন্ডারে চলে এসেছিল, এবার তারপর ধীরে ধীরে পুরো শেষ হয়ে যায়। এবার এই শেষ হতে হতে গিয়ে 1857 খ্রিস্টাব্দে গিয়ে ভারতে মহাবিদ্রোহের সূচনা হয়। এবার এই মহাবিদ্রোহের সূচনাতেও ওই বাজিরাও দ্বিতীয়র একটা কন্ট্রিবিউশন আছে। বাজিরাও দ্বিতীয়কে বললাম এই যে উত্তরপ্রদেশে কানপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কানপুরের জায়গা হচ্ছে বিঠুর। এই বিঠুরে বাজিরাও দ্বিতীয় পেনশন নিয়ে তার জীবনযাপন চালাতে থাকে। বাজিরাও দ্বিতীয়র একটা সন্তান ছিল ধন্দুপান বা নানা সাহেব। এর আগে বাজিরাও প্রথম যখন ছিল, বাজিরাও প্রথমের আর এক নাম ছিল নানা সাহেব, পরে বাজিরাও দ্বিতীয়র ছেলে যে তার নামও ছিল নানা সাহেব বা তার আরেক নাম ধন্দুপান। ছোটবেলা থেকে ধন্দুপান তো ওই পেনশন পাচ্ছিল। আর এইভাবে চলতে চলতে বাজিরাও দ্বিতীয় মারা যায় এবং তারপর তার ছেলে ওখানে থাকে, নানা সাহেব বা ধন্দুপান। এবার সে ওই রকম পেনশন পেতে থাকে, পেতে পেতে একদিন গিয়ে দেখা যায় যে ইংরেজরা ওই নানা সাহেবের পেনশন বন্ধ করে দিয়েছে। এখন নানা সাহেব পেনশন পাচ্ছিল, সেই হিসাবে অন্য কোনো কাজবাজ করতো না, তার দিনকাল এমনিই চলে যাচ্ছিল। যখন পেনশন বন্ধ করে দিল তখন আর তার খাওয়া জোটে না। সেই জন্যই নানা সাহেব ওই কানপুর থেকে 1857 সালের বিদ্রোহের সূচনা করে। 1857 সালে যে বিদ্রোহ, ভারতের বিভিন্ন এরিয়াতে বিদ্রোহের ডাক ওঠে, সেই হিসাবে কানপুর এরিয়া থেকে বিদ্রোহের ডাক দিয়েছিল এই ধন্দুপান বা নানা সাহেব। কেন ডাক দিয়েছিল? কারণ ইংরেজরা তার পেনশন বন্ধ করে দিয়েছিল। তো ওটা তো হয়ে গেল 1857 সালে। কিন্তু মারাঠা শেষ হয়ে যায় কবে থেকে? মারাঠা শেষ হয়ে যায় এই তৃতীয় অঙ্গমারাঠা যুদ্ধ শেষ হওয়ার পর থেকে। তৃতীয় অঙ্গমারাঠা যুদ্ধ শেষ হয় 1819 খ্রিস্টাব্দে। তো 1819 খ্রিস্টাব্দ থেকেই বলা হয় যে মারাঠা সাম্রাজ্য শেষ হয়ে গেছে। আর মারাঠা সাম্রাজ্যের শেষের শুরুটা কবে থেকে হয়েছে, মানে মারাঠা সাম্রাজ্য পতন কবে থেকে শুরু হয়েছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধের পর থেকে। দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধ শেষ হয় 1805 খ্রিস্টাব্দে। তখন থেকেই বলা হয় যে মারাঠা সাম্রাজ্যের সমাপ্তির শুরু হলো। মানে বলা হয় যে এই সেকেন্ড অঙ্গমারাঠা যুদ্ধ ডেথ নেল অফ দা মারাঠা এম্পায়ার, মানে এই দ্বিতীয় অঙ্গমারাঠা যুদ্ধ মারাঠা সাম্রাজ্যের সমাপ্তির সূচনা হলো। তো এই হচ্ছে টোটাল অঙ্গমারাঠা যুদ্ধ নিয়ে ওভারঅল বিষয়। আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এই পুরো ঘটনায় যদি কোথাও কোনো ডাউট থাকে, কোথাও কোনো কনফিউশন থাকে, সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে। আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।